কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে ভালো খুব একটা না, কারণ আশেপাশের পরিস্থিতি খুব একটা ভালো না। আজকে কয়েকটা দিনই চট্টগ্রাম ইপিজেড এর অবস্থা খুবই ভয়াবহ। প্রত্যেকটা ফ্যাক্টরির সামনেই আন্দোলন সংগ্রাম চলতেছে, প্রত্যেকটা ফ্যাক্টরির ওয়ার্কাররাই আন্দোলন করতেছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতেই প্রোডাকশন বন্ধ করে দেন ওয়ার্কাররা রাস্তায় নেমে আসতেছে। আজকেও তদ্রুপ, আজকে প্রায় 3-4টা ফ্যাক্টরির ওয়ার্কাররা চট্টগ্রাম ইপিজেড বলতে গেলে পুরো ব্লক করে দিয়েছে। সকাল থেকে পুরো মেইন গেট বন্ধ ছিল। এখনো আমি আমাদের ইউনিট 2 আর ইউনিট 1 এর একটা গ্যাপ আছে, তো আমি ইউনিট 2 থেকে গেছিলাম। ইউনিট 2 থেকে আসার সময় দেখলাম যে অনেকগুলা দুইটা ফ্যাক্টরিতে মনে হয় আপনার ওয়ার্কাররা প্রোটেস্ট করতেছে। আসলে এই প্রোটেস্টটা নির্ধারিত ছিল। কিছুদিন আগে আমাদেরকে নিয়ে বেবজায় একটা মিটিং হয়েছিল, ওখানে সেই মিটিং এ আমাদের সাথে কথা বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে এবার থেকে যেন আমরা এই নতুন যে ইনক্রিমেন্ট পদ্ধতিটা আছে সেটাকে প্র্যাকটিস করি। বেবজা মৌখিকভাবে বললেও তারা কোনো প্রজ্ঞাপন জারি করে নাই। আর ইপিজেড এর ভিতরের যে ফ্যাক্টরিগুলো তারা আসলে পুরোটাই আলাদা রুলস রেগুলেশন চলে, আলাদা বলতে সরকার এবং বেবজার সম্মিলিত যে রুলস, সেই রুলস এর মাধ্যমে আপনার ইপিজেড এর যে ফ্যাক্টরিগুলো সেগুলো চলে। তো আমরা আসলে আমি যখন ওখানে মিটিং এ গেছিলাম তখন আমি মিটিং এ হ্যান্ড রেজ করে বলছিলাম পর্যন্ত যে এটা যদি আপনারা একটা প্রজ্ঞাপন আকারে জারি না করেন, বা আমি বাদে আরো অনেকেই বলছিল যে আপনারা যদি প্রজ্ঞাপন না দেন সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলাটা আসলে খুবই টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ইপিজেডে অনেক ফ্যাক্টরি গুলোই আছে যেগুলোর এমডি বা যেগুলোর ম্যানেজমেন্ট ডিরেক্ট আপনার বাইরের দেশের। আর বাইরের দেশের যেসব ম্যানেজমেন্ট গুলো আছে তারা আসলে কোনো ধরনের কথা বা কোনো ধরনের মৌখিক কোনো কিছুতে বিশ্বাস করে না। তারা আসলে পিওর ডকুমেন্ট চায়, তারা আসলে পিওর একটা প্রজ্ঞাপন বা বেবজার অথরাইজড কোন একটা ডকুমেন্ট চায় যেটার মাধ্যমে তারা এই জিনিসটা বিশ্বাস করতে পারবে। আমরা যখন ওখান থেকে বলছিলাম তারা বলছিল যে আশ্বাস দিছিল যে তারা খুব শীঘ্রই প্রজ্ঞাপনটা জারি করবে, কিন্তু তারা এখন পর্যন্ত সেই প্রজ্ঞাপনটা জারি করে নাই। এবং সেইটার যে ব্যাপারটা সেটাকে কোম্পানির এমডিরা বা কোম্পানির ম্যানেজমেন্টরা আপনার ইউজ করতেছে এবং ওয়ার্কারদেরকে 5%, 6%, 7%, 8%, কোনো কোনো ক্ষেত্রে 10%, 50%কে 10% দিচ্ছে, বাট 50%কে 5%, 6% এর ভিতরে রেখে দিচ্ছে। তো যেটা আসলে খুবই অসন্তোষ তৈরি করতেছে ওয়ার্কারদের মনে। এর ভিতরে ধরেন আশেপাশের পলিটিক্যাল যে এই ব্যাপারগুলো আছে সেগুলো তো আছেই, কারণ একটা আন্দোলন শুরু হইলে সেখানে এখন একটা পক্ষ আছে আমাদের যেটা খুবই আপনার নিঃসঙ্গ হয়ে আছে। তারা সেখানে সঙ্গ দিয়ে আন্দোলনগুলোকে আসলে খুবই ভয়াবহ করে তোলে। তারা ফ্যাক্টরিতে ভাঙচুর থেকে শুরু করে সকল ধরনের ব্যাপার স্যাপার গুলোতে চলে যায়। কয়দিন আগে 2-3 দিন আগে যে স্পেসিফিকের যে আন্দোলন ছিল সেখানে পুলিশদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশদের গায়ে পর্যন্ত মনে হয় ইট পাটকেল ছোড়া হয়েছে। তো এই জিনিসগুলো আসলে হওয়ার, এই জিনিসটা এই আজকে থেকে আরো 2 মাস আগেও যখন ব্যাপারগুলো নিয়ে চলতেছিল তখনই আসলে বোঝা দরকার ছিল। কারণ শ্রম এবং আপনার কি বলে শ্রম মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনটা আসলে জারি করছে আউটার যে ইন্ডাস্ট্রিগুলো আছে বেবজা বা আপনার শিল্প জোন এলাকার বাইরের যে ফ্যাক্টরিগুলো সেগুলোর জন্য লাঘবাল। বাট বেবজায় যদি কোনো কিছু লাঘব করতে হয়, শিল্প জোন এলাকায় যদি কোনো কিছু লাঘব করতে হয়, সেই ক্ষেত্রে বেবজা বা সেখানে যে অথরিটি সেই অথরিটির মাধ্যমে সেই প্রজ্ঞাপনগুলো জারি করতে হয়। কিন্তু আমরা এখনো সেই ধরনের কোনো প্রজ্ঞাপন হাতে পাইনি। আমরা নিজেরাও এইবার আমাদের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে আমরা গত মাস পর্যন্ত যারা ওয়ার্কার ছিল সেই ওয়ার্কারগুলোকে 10% করে আমরা প্রোভাইড করতে পারছি, কিন্তু এই মাস থেকে আমাদের যে এমডি উনি আসলে এটা এবার খুব করে আমাদের সাথে এটাকে চেঞ্জ করছে যে আমাদের কাছে লুপ হোল আছে, আমরা কেন এটা ইউজ করবো না, আমাদের কাছে সুযোগ আছে, আমরা কেন এটা ইউজ করবো না। আসলে সব ব্যবসায়ীরাই চায় তাদের ফ্যাক্টরির বা তার ব্যবসার টাকাকে সেভ করতে, তার প্রফিটটা বেশি করতে। সে চাইবেই সবসময় কর্মী বা ওয়ার্কারকে বেতন কম দিতে, সুযোগ সুবিধা কম দিতে, টাকা পয়সা যেন কম খরচ হয়। কিন্তু আমাদের চেষ্টা করতে হয়, বা আমাদের যারা আমরা দেশি যারা আমাদের বাংলাদেশি যারা, কারণ ওয়ার্কার গুলো আমাদের দেশেরই ওয়ার্কার, যারা ওরা কাজ করতেছে যারা, তাদের কাজের বিনিময়ে আমরা আসলে বেতন বলেন বা সবকিছু পাচ্ছি। তো তাদের পক্ষে যদি আমরা কথা না বলি আসলে কথা বলার মতো কেউ নাই, কারণ পলিটিক্যাল নেতারা এগুলো নিয়ে কথা বলে না। সবসময় এই শ্রেণীটাকে আসলে যেই আসে সেই শোষণ করে নিয়ে যায়। খুবই বিশ্রী একটা অবস্থা চলতেছে ইপিজেড এর ভিতরে। প্রত্যেকটা ফ্যাক্টরির সামনেই আসলে ওয়ার্কাররা প্রোটেস্ট করতেছে বা ওয়ার্কারদের প্রবলেম গুলো নিয়ে দাবি দাবা জানাইতেছে। কে ইপিজেডও কালকে 2-3টা ফ্যাক্টরিতে আপনার এই প্রোটেস্ট হয়েছে। তা আসলে কেন বুঝতেছি না বেবজা বা যে অথরিটি গুলো তারা কেন এখনো এই জিনিসটাকে নজরে নিচ্ছে না। তারা শুধু পুলিশ নিয়ে আসে, আর্মি নিয়ে আসে, সাময়িক এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, সাময়িকভাবে এটাকে বন্ধ করানোর চেষ্টা করতেছে। কিন্তু যে রাগটা ভিতরে ভিতরে তৈরি হচ্ছে, যদি বড় কোনো ফ্যাক্টরি যেগুলোতে ওয়ার্কার মার্জিন অনেক বেশি, সেইসব ফ্যাক্টরিতে যদি আসলে কোনো ধরনের এই ধরনের আন্দোলন বা প্রোটেস্ট শুরু হয় তাহলে পুরো ইপিজেডি ক্ষতিগ্রস্ত হবে বা পুরো শিল্প জোনগুলোই ক্ষতিগ্রস্ত হবে। আর সেই ক্ষেত্রে এই ক্ষতির দায় আসলে কে নিবে?
এই ক্ষতির দায়টা কে নিবে বলেন আমাকে? এইটা কার দোষ? এই জিনিসটা মনিটরিং করা কার দায়িত্ব? বেবজা যে এই রুলসটা লাগু করবে না, ইপিজেডের বাইরে যদি 9% দিতে পারে, ইপিজেডের ভিতরে আরো বেশি দেওয়ার কথা, কারণ ইপিজেডের ভিতরে সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু আরো অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কেন তাদেরকে প্রোভাইড করা হবে না, শ্রমিকদেরকে কেন তাদের মূল্যায়ন করানো হবে না? বর্তমান বাজার ব্যবস্থাপনায় আমাদের যে অবস্থা, খুব বিশ্রী অবস্থা। গতকালকে স্যালারি পাইছি, ঘরে দিছি, নিজের টুকটাক যেই খরচগুলো বাকি ছিল, বাকি মানে ধরেন আমার রেগুলার গাড়ি ভাড়া থেকে শুরু করে, আমি যেহেতু বাইকে চলাচল করি, বাইকের তেল খরচ থেকে শুরু করে সবকিছু, বাইকের তেল একবার 4 টাকা 5 টাকা কমালে এরপর আর কোনো খবরই নাই। কেন বাইকের তেলটাকে 100 টাকার নিচে আনাটা এটা একটা সবার অন্তরের দাবি। কারণ আপনি যদি আলটিমেটলি তেলের দাম না কমান, কোনো কিছুর দামই আসলে কোনোভাবেই এটা স্টেবল থাকবে না। এটা যতই হয়তো উৎপাদন বাড়লে সেটার সাময়িক ইয়েটা কমে, দামটা কমে, কিন্তু উৎপাদন যখন আবার ব্যাহত হবে সেই ক্ষেত্রে আবার এটার দামটা অনেক মার্জিনে চলে যাবে। আপনি যদি তেলের দাম আলটিমেটলি ট্রান্সপোর্ট খরচ যদি আপনি কমাইতে না পারেন, ট্রান্সপোর্টে যে চাঁদাবাজি, রাস্তাঘাটে যে চাঁদাবাজি, সেটা যদি কমাইতে না পারেন, রাস্তাঘাটের উন্নয়ন, রাস্তাঘাটে যদি জ্যামজট লেগে থাকে, রাস্তাঘাট যদি প্রপারলি ঠিকঠাক না করেন, সেই ক্ষেত্রে এইগুলোর কোনো সুরাহা হওয়া খুব কষ্টকর হবে, খুব কষ্টকর। এই জিনিসটা কেন এখনো নজরে আনতেছেন না আমরা জানি না। চট্টগ্রাম এমনিই বিতাড়িত, চট্টগ্রামের খোঁজ খবর এমনিই মিডিয়া থেকে শুরু করে সবাই একটু কম রাখে। চট্টগ্রাম অবহেলিত ছোট ভাইয়ের মতো একটা ব্যাপার, মানে শহর চট্টগ্রাম অনেক, ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান, কিন্তু চট্টগ্রামের নিউজ থেকে শুরু করে চট্টগ্রামের কোনো কিছুই কিন্তু পুরো এই আপনার বাংলাদেশের মানুষকে খুবভাবে হাইলাইট করে জানানো হয় না, মিডিয়া থেকে শুরু করে কেউই জানায় না। এই জিনিসটা নজরে আনা দরকার, এই জিনিসটা সুরাহা প্রয়োজন খুব শীঘ্রই, নাইলে আরো কিছু অঘটন সময় যে মানে দুর্ঘটনা ঘটবে সেটা আসলে বলা যায় না। কারণ এখন সুবিধাভোগী অনেক বসে আছে যারা এইসব মানে এই সময়গুলোর জন্য অপেক্ষা করতেছে, এবং সেখানে তারা অকটেন, পেট্রোল, তেল সবই ঢালতেছে যেন এই জিনিসগুলোকে আরো বড় করানো যায়। ততে এটা খুবই মারাত্মক এবং ভয়ানক হবে যদি এই ধরনের কোনো কিছুতে প্রস্তুতি মানে যায় আর কি ব্যাপারগুলো। আমি যেহেতু এখন নিজে চাক্ষুষ দেখতেছি এই ব্যাপারগুলো, তো এটা সমাধান করানোটা খুবই ইজি। শুধু ব্যবসা যদি একটা প্রজ্ঞাপন করে দেয়, কোনো ফ্যাক্টরির কোনো ক্ষমতা নাই যে তারা এই জিনিসটাকে মানবে না। তারা প্রত্যেকটা বায়ার, তারা যখন বায়াররা যখন তাদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কেন করতেছো না, তারা তাদেরকে কাগজ দেখাচ্ছে, যেখানে আমাদের কাছে কাগজ আছে যে 5% পর্যন্ত আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু তার মানে এই না যে আমরা এটা প্র্যাকটিস করেই যাব, কারণ আমরা জানি এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বা বড় বড় ফ্যাক্টরিগুলো তারা কিভাবে শ্রমিকদের রক্ত শুষে তাদের পরিশ্রম, তাদের যে শ্রমকে কাজে লাগিয়ে তাদেরকে এত বড় বড় বৃহত্তর প্রতিষ্ঠান থেকে শুরু করে বৃহত্তর আপনার সাম্রাজ্য গড়ে তুলছে। তো ওখান থেকে আমার যে শ্রমিক, ওরা আমাদের দেশের ওই শ্রেণী, যে শ্রেণীটাকে নিয়ে আমরা কাজ করতেছি, সেই শ্রেণীটা সবসময় অবহেলিত। প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই বিশ্রীভাবে অবহেলিত। আমি কিছুক্ষণ আগে আসার সময় দেখতেছিলাম ইপিজেডে এই আপনার এরকম ড্রামে করে আপনার বসে ভাত বিক্রি করতেছে, মানে খুব বিশ্রী একটা অবস্থা। ওখানে একটা আমরা যে বলতে খুব খারাপ লাগতেছে, আমি যেই পাত্রগুলোতে গরুকে খাবার দিই, নীল যে ড্রামগুলো আপনারা দেখেন অনেকগুলো, আপনারা যারা হাটে বাজারে ঘুরেন তারা দেখবেন এই ড্রামগুলোতে করে গরুকে খাওয়ানো হয়। এই ড্রামগুলোতে করে ভাত এনে রাস্তায় ধুল বালির ভিতরে রেখে আপনার মানুষের কাছে বিক্রি করা হচ্ছে, যারা বাইরে, যাদের যেসব ফ্যাক্টরিতে আপনার লাঞ্চ নাই, তারা ওখান থেকে গিয়ে লাঞ্চ করতেছে। মানে আর সুযোগ সুবিধার নামে প্রত্যেকটা ফ্যাক্টরি মানে খুবই খারাপ অবস্থা, সেটা লাঞ্চ থেকে শুরু করে ইন্টারনালি ভিতরগত অবস্থা খুবই খারাপ অবস্থা। অডিট যখন হয়, অডিটের সময় তারা তাদের ফ্যাক্টরিগুলোকে কাজকর্ম করায় বা তাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলোকে দেখায়, অডিটটা পাস করায়, দেন আবার যখন ওয়ার্ক পেয়ে যায়, যখন অর্ডার পেয়ে যায়, তখন আবার তারা তাদের মতো করে এটা মানে চলতে থাকে। কোনো মা বাপ নাই, ফ্যাসিলিটির নামে মানে খুবই ন্যূনতম ফ্যাসিলিটি তারা প্রোভাইড করতেছে পুরো স্টাফ থেকে শুরু করে সবাইকে। স্টাফদেরকে রাত 10টা পর্যন্ত খাটাইতেছে কুকুরের মতো, কুকুরের চেয়েও খারাপের মতো স্টাফদেরকে রাত 10টা 11টা পর্যন্ত খাটাইতেছে। তাদেরকে ফ্যাসিলিটির নামে কোনো কিছুই দেওয়া হয় না, না কোনো অ্যালাউন্স, না কোনো বাড়তি ফ্যাসিলিটিস, না কোনো কিছুই তাদেরকে দেওয়া হয় না। যেসব গাড়ি ইউজ হয় ফ্যাক্টরিগুলোতে, সেই সকল ড্রাইভাররা রাতের 1টা 2টা পর্যন্ত ডিউটি করে, তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। ওয়ার্কারদেরকে দিয়ে অমানবিক ভাবে ওভার টাইম 24 আওয়ার্স নাইট ডে সবকিছু চালাইতেছে কোনো ধরনের কোনো তোয়াক্কা ছাড়া। একমাত্র মনে হয় বাংলাদেশেই এই ব্যাপারগুলো সম্ভব যে কোনো কিছুকে তোয়াক্কা না করে এভাবে চলমান থাকবে। একটা স্পেশাল ডেতে যখন ছুটি থাকে ওই ডেগুলোতে ওভারটাইম করায় একদম রেগুলার ডে টাকার মতো, কিন্তু ওই ডেগুলোতে হিসাবে কিন্তু 3 গুণ 4 গুণ টাকা পেমেন্ট করার কথা, কিন্তু তারা করে না। ফ্রাইডে অফ রাখে না অনেক গার্মেন্টস, যেসব ফ্যাক্টরিগুলোতে অর্ডার কোয়ান্টিটি বেশি,
সেগুলোতে তারা মানে খুবই বিশ্রী অবস্থা, এগুলো বলে বুঝে পারবো না। এগুলো যদি আমার কোম্পানির কেউ দেখে, আমার এমডি যদি দেখে, আমার নিজেরই চাকরি থাকবে না। আসলে মানে এমন একটা পরিস্থিতির ভিতরে বাংলাদেশের মানুষ যাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু ঠিক হচ্ছে, অনেক কিছু ঠিকের দিকে যাচ্ছে, আমরা আশাবাদী যে ঠিক হবে, কিন্তু এই কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানুষের আসলে পেটের সাথে সম্পর্কিত। মানুষের পেটে যখন একবার লাথি পড়ে, মানুষ কিন্তু আর কোনো দিকে তাকায় না। আপনি মানুষের পেটের খাবার খেতে না দিয়ে মানুষকে আপনি নিজে শোষণ করে নেবেন সেই খাবার, আপনি মনে করবেন আপনি ভালো থাকবেন, সেটার সুযোগটা খুবই কম। হ্যাঁ, এটা একটু আপনারা যারা উচ্চতর মহলে আছেন, যারা নীতি নির্ধারক আছেন, খুব শীঘ্রই এই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। মানে এটা যদি ঠিক না করেন, এটা খুব ভয়াবহ পর্যায়ে যাবে। এটা আগামী 1-2 মাসের ভিতরে হয়তো আরো বেশি ভয়াবহ অবস্থায় যাবে। তখন এই ইন্ডাস্ট্রি খুবই হুমকির মুখে পড়বে, খুবই হুমকির মুখে পড়বে। এটা মানে খুব প্রয়োজন এখনই এটা নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করে এটাকে সমাধান আনা। এছাড়া এটার কোনো সুরা হবে না, হবে না, হবে না, হবে না। এটা নীতি নির্ধারকরা যত আর্লি বুঝে যাবেন, তত মনে হয় তাড়াতাড়ি এই সমস্যাগুলো সমাধান হবে। এছাড়া চট্টগ্রাম ইপিজেডে দেখবেন যে কোনো একদিন খুব বিশ্রীভাবে এটার ফলাফল মানে হবে এটা। অতএব এখনই সতর্ক হন, এখনই এটা সমাধানে আনেন। আল্লাহ হাফেজ।